গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প বাজিকর। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। লোকটির বয়স ৬০ বৎসরের নিতান্ত কম হইবে না। গালের মাংসগুলি ঝুলিয়া গিয়াছে, চুল ও গোঁপ বিলকুল পাকা। লাঠি ধরিয়া একটু কোঙা হইয়া পথ চলেন। দেহের বর্ণটি এককালে খুব সুন্দর ছিল, এখন মলিন হইয়াছে, স্থানে স্থানে মেচেতা পড়িয়াছে। তথাপি এখনো রাগিলে গাল ও কপাল হইতে লাল আভা ফুটিয়া বাহির হয়। চোখ দুটি বড় বড়, তবে সাদা অংশগুলি ঘোলাটে হইয়া গিয়াছে। এককালে ইনি সুপুরুষ বলিয়া গণ্য ছিলেন, সন্দেহ নাই। ইহার নাম শ্রী রামরতন বসু অথবা প্রফেসর বোস। বাড়ি বরিশাল জেলায়। আজ ৭-৮ দিন হইল রংপুরে আসিয়াছেন। স্থানীয় টাউন হল ভাড়া লইয়া প্রতি সন্ধ্যায় ম্যাজিক দেখাইতেছেন। বাজারের নিকট টিনের ছাপ্পরওয়ালা দুইখানি দরমা ঘেরা ঘর ভাড়া লইয়াছেন। একখানিতে রান্না হয়, অপরখানিতে একদিকে এক তক্তপোষে তিনি ও তাঁহার সহকারী যুবক সম্পর্কে ভাগিনেও কুলদাচরণ শয়ন করেন। অন্যদিকে আর একখানি তক্তপোষের উপর তাঁহার ম্যাজিকের আসবাবপত্র স্তূপীকৃত। তাহারই প্রান্তভাগে ১ হাত চওড়া খালি স্থানটিতে ভৃত্য হরিদাস গুটিসুটি হইয়া কোনো মতে রাত্রি যাপন করে। তক্তপোষ দুইখানি জরাজীর্ণ ও ছারপোকা বহুল, তথাপি তাহার জন্য স্বতন্ত্র ভাড়া দিতে হয়। অপরাহ্নকাল, ফাল্গুন মাস, কিন্তু এখনো রংপুরে বেশ শীত আছে। দিবানিদ্রা হইতে উঠিয়া বালাপোষ গায়ে দিয়া তক্তপোষে বসিয়া বসুজা মহাশয় ধূমপান করিতেছেন আর ভাবিতেছেন। বারান্দায় হরিদাস বসিয়া সশব্দে মশলা বাটিতেছে, বামুন ঠাকুর তরকারি কুটিতেছে। কুলদা গিয়াছে বিজ্ঞাপন বিলি করিতে। একখানি ৩য় শ্রেণীর ঠিকাগাড়ি ভাড়া করিয়া বেলা ২টা হইতে ৫টা পর্যন্ত শহরময় সে অদ্যকার অত্যাশ্চর্য ম্যাজিক খেলার বিজ্ঞাপন বিলি করিয়া বেড়ায়। গাড়ির ছাদে ইংরাজি বাজনা বাজিতে থাকে। রামরতন বসু তামাক খাইতেছেন আর ভাবিতেছেন। ভাবিয়া কোনো কুল কিনারা পাইতেছেন না। গৃহে তাহার দ্বিতীয় পক্ষে স্ত্রী এবং ২টি কুমারী কন্যা। উভয় কন্যার বিবাহকাল উত্তীর্ণ হইয়াছে, কিন্তু অর্থাভাবে বিবাহ দিতে পারিতেছেন না। বড়টির তো বৈশাখ নাগাদ না দিলেই নয়, অন্ততপক্ষে ১,০০০ টাকার প্রয়োজন, কিন্তু আর্থিক অবস্থা শোচনীয়। রামরতন যৌবনকালে বাড়ি হইতে পলাইয়া গিয়া প্রসিদ্ধ বাজিকর ভুঁড়ে খাঁ ও চাঁদ খাঁ ভাতৃদ্বয়ের সাকরেদি করিয়া ম্যাজিক শিখিয়াছিলেন। তাহার পর গৃহে ফিরিয়া বিবাহ করেন। কিছু পৈতৃক জোতজমি ছিল, তাহারই উপর নির্ভর করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতেন। কিন্তু তাহার সেই প্রথম পক্ষের স্ত্রী স্বামীকে একে একে ৩টি কন্যা উপহার দিলেন। সে ৩টির বিবাহ দিতে দিতে জোত জমিগুলি সমস্তই গেল। উপরন্তু কিছু ঋণও হইল। ঋণ দায়ে ব্যতিব্যস্ত হইয়া স্ত্রীর অলঙ্কার বিক্রয় করিয়া রামরতন কলিকাতা হইতে ম্যাজিকের সরঞ্জাম কতক কতক ক্রয় করিয়া আনিলেন। তখন হইতে মাঝে মাঝে ম্যাজিক দেখাইতে বাহির হন। এই উপায়ে ঋণদায় হইতে মুক্তি লাভ করিয়াছেন। তখন ৩-৪ মাস ম্যাজিক দেখাইয়াই সম্বৎসরের খোরাক সংগ্রহ করিতে পারিতেন। কিন্তু ইদানিং ৫-৭ বৎসর হইতে এ ব্যবসায়ে কিছু মন্দা পড়িয়াছে। লোকে আর ম্যাজিক দেখিতে বড় চাহে না। তাহারা চাহে থিয়েটার কিংবা সার্কাস। সুতরাং এখন বৎসরে ৬ মাসেরও অধিক ঘুরিয়া বেড়াইতে হয়। কিন্তু বয়স তো দিন দিন কমিতেছে না, বাড়িয়াই চলিয়াছে। আর সে শক্তি সামর্থ্য নাই, এদেশ ওদেশ ছুটাছুটি করিবার ক্ষমতা নাই। কিন্তু না করিয়া উপায়ও তো নাই। রংপুরে আসিয়া
প্রথম 2-1 দিন রোজগার মন্দ হয় নাই। 2 দিনে শতাধিক টাকার টিকিট বিক্রয় হইয়াছিল। পল্লীগ্রাম হইতে মোকদ্দমা প্রভৃতি উপলক্ষে কৃষক শ্রেণীর যে সকল লোক শহরে আসে, স্থানীয় ভদ্রলোকেরা যাহাদিগকে বাহে বলেন, তাহারা ওই 2 দিন অনেকেই 4 আনার টিকিট লইয়া তামসা দেখিতে আসিয়াছিল। কিন্তু এ তামাশায় কোনো স্ত্রীলোক না থাকায় তাহারা চটিয়া গেল। বলাবলি করিতে লাগিল, না একটা বিটি ছাওয়া, না কিছু, শুধুই পয়সা দিমু, বিগত পৌষ মাসে এখানে এক সার্কাস কোম্পানি আসিয়াছিল। গোলাপি রঙের গেঞ্জি পরিহিতা যুবতীগণের ব্যায়াম লীলা দেখিয়া ইহারা খুব খুশি ছিল। এখন লোল চর্ম বৃদ্ধের বক্তৃতা ও বুজরুকি তাহাদের পছন্দ হইল না। প্রতিদিন ঘর ভাড়া, তক্তপোষ ভাড়া, 4 জন লোকের আহারের ব্যয়, বিজ্ঞাপন ছাপার ব্যয় ও তাহা বিতরণের জন্য গাড়ি ভাড়া, বাজনাওয়ালাদের মজুরি, টাউন হলের ভাড়া ও আলো, খরচ তো বড় সামান্য নয়। লোক না জুটিলে এমনভাবে কয়দিন চলিবে? খরচপত্র কুলাইয়া প্রতিদিন অন্তত 20 থেকে 25 টাকা উদ্বৃত্ত না থাকিলে বৈশাখ মাসে কন্যার বিবাহের আশা যে মরীচিকায় পরিণত হয়। এই সকল কথা ভাবিতে ভাবিতে বৃদ্ধের মনটি বড়ই অবসন্ন হইয়া পড়িল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হে ভগবান, আর কষ্ট দিও না। প্রথমে বাদ্যের, ক্রমে তাহার সহিত ছক্করের চক্র শব্দ শ্রুতিগোচর হইল। কুলদা ফিরিয়া আসিতেছে। গাড়ি হইতে নামিয়া কুলদা গাড়োয়ান ও বাজনাওয়ালাদের ভাড়া প্রভৃতি মিটাইয়া দিয়া আগামী করল ঠিক 2টার সময় তাহাদের পুনরাবির্ভাব প্রার্থনা করিল। ঘরের মধ্যে প্রবেশ করিতেই রামরতন জিজ্ঞাসা করিলেন, স্কুলে কিরকম হল? কুলদা ওষ্ঠ কুঞ্চিত করিয়া বলিল, বড় সুবিধে নয়। কোন কোন স্কুলে গিয়েছিলে? জেলা স্কুল, টাউন স্কুল, কৈলাস রঞ্জন, 3টেতেই গিয়েছিলাম। মোট 52খানি টিকিট বিক্রি হয়েছে। 3টে স্কুলে কিছু না হবে 1000-1200 ছেলে, মোটে 52খানি টিকিট বিক্রি, সবই 4 আনা বোধ হয়। কুলদা বলিল, না, 4 আনাও আছে, 8 আনাও আছে। বলিতে বলিতে পকেট হইতে সে গোটা কয়েক আধুলি ও সিকি বাহির করিয়া তক্তপোষের উপর রাখিল। রামরতন সেগুলি গণিতে লাগিলেন। কুলদা বলিল, ছেলেগুলো বলে, ম্যাজিক আর দেখব কি, ও তো আমরাও করতে পারি। রামরতন বলিলেন, হ্যাঁ, ভারী তো মুরদ, কই কর না বেটারা দেখি। ছেলেগুলোও সব জ্যাঠা হয়ে উঠল। আমরা যখন স্কুলে পড়তাম মনে আছে, ম্যাজিক হচ্ছে শুনলে তো উন্মত্ত হয়ে উঠতাম, একেবারে হিতাহিত জ্ঞান শূন্য। মায়ের বাক্স ভেঙে পয়সা নিয়ে ম্যাজিক দেখতে ছুটতাম। আর আজ ছোঁড়াগুলো বলে কিনা ম্যাজিক আর দেখব কি। হায় রে কলিকাল, বলিয়া তিনি উদাস দৃষ্টিতে সম্মুখে রাজপথের পানে চাহিয়া রহিলেন। কুলদাও বিষণ্ণ মুখে তক্তপোষের এক প্রান্তে বসিয়া রহিল। অল্পক্ষণ পরে বলিল, আচ্ছা মামা, স্কুলের ছেলেদের অর্ধমূল্য করে দিলে হয় না? রামরতন বলিলেন, আসবে কি? যদি বেশি ছেলে আসে তো হাফ প্রাইসে আপত্তি নেই। কুলদা বলিল, হাফ প্রাইস হলে অনেক ছেলে আসে বোধ হয়। আচ্ছা, কাল থেকে না হয় তাই করে দাও। সকালে উঠেই হ্যান্ডবিলটি ছাপতে দিয়ে এসো। কুলদা একটু ইতস্তত করিয়া বলিল, ছাপাখানায় 20-22 টাকা বাকি পড়ে গেছে, তারা বলছে ধারে আর ছাপাবে না। কাল গোটা 15 টাকাও অন্তত দিতে হবে। দেখি আজ কিরকম হয়। বলিয়া বৃদ্ধ চুপ করিয়া বসিয়া রহিলেন। পরদিন বিদ্যালয়ের বালকগণের জন্য টিকিট অর্ধমূল্য করা হইল, কিন্তু তাহাতে বিশেষ ফল দর্শিল না। তৎপর দিন ঘোষিত হইল, অদ্য শেষ রজনী, শেষ রজনী, শেষ রজনী, সকলে আসুন, দেখুন, বিস্মিত হন। তাহাতে অন্য দিন অপেক্ষা 5 থেকে 7 টাকা মাত্র বেশি পাওয়া গেল। পরদিন আবার বিজ্ঞাপন বিলি হইল,
বহু সম্ভ্রান্ত ও পদস্থ মহোদয়গণের বিশেষ অনুরোধে প্রফেসর বোস অদ্য তাঁহার যাত্রা স্থগিত রাখিলেন। অদ্য রজনীতে নূতন নূতন খেলা, নূতন নূতন বিস্ময় কেহ কখনো দেখেন নাই, শোনেন নাই, স্বপ্নেও ভাবেন নাই। এই শেষ, এই শেষ। কিন্তু রংপুরের ভবি তাহাতেও ভুলিল না। সেদিন রাত্রে ম্যাজিক হইতে ফিরিয়া বাসায় আসিয়া রামরতন একখানি ডাকের পত্র পাইলেন। ইহা তাহার স্ত্রী লিখিয়াছেন। পত্র পড়িয়া বৃদ্ধ মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। স্ত্রী লিখিয়াছেন, ছোট মেয়েটির 11 দিন জ্বর। ডাক্তার বলিয়াছে বিকারে দাঁড়াইতে পারে, ঘরে একটি পয়সা নাই। পাড়া প্রতিবেশীর নিকট কর্য করিয়া 2 দিন ডাক্তারের ভিজিট দেওয়া হইয়াছে। অর্থাভাবে চিকিৎসা ও পথ্য 2 বন্ধ হইবার উপক্রম হইয়াছে। তিনি আরও লিখিয়াছেন, তুমি যদি দিন কতেকের জন্য একবার আসিতে পারো তো বড়ই ভালো হয়। যদি নিতান্তই আসিতে না পারো তবে অন্তত 25টি টাকা পত্রপাঠ মাত্র আমায় পাঠাইয়া দিবে। ইহাতে কোনো মতে যেন অন্যথা না হয়। হরিদাস তামাক সাজিয়া আনিয়া দিল। রামরতন হুঁকা হাতে লইয়া বসিয়া রহিলেন। এই মেয়েটা তাহার বড় আদরের। তাহার রোগশয্যা যেন চোখের সম্মুখে দেখিতে পাইলেন। কল্পনা চক্ষে আদরিণী কন্যার রোগক্ষীণ্ণ মুখখানি দেখিতে তাহার বাস্তব চক্ষু দুইটিতে জল ভরিয়া আসিল। কুলদা ম্যাজিকের পোশাক ছাড়িয়া বাহিরে বারান্দায় দাঁড়াইয়া গোপনে তামাক খাইতেছিল। ভিতরে আসিয়া অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করিল, মামা, কি হয়েছে? রামরতন চিঠিখানি ভাগিনেয়কে পড়িতে দিলেন। ঢিবড়ির আলোকে ধরিয়া চিঠি পড়িয়া কুলদা বলিল, কি করবেন? আজিকার টিকিট বিক্রয়ের টাকা লইয়া তহবিলে মোটে 30টি টাকা আছে। এখানকার দেনা পাওনা মিটাইতেই তাহা প্রায় শেষ হইয়া যাইবে। 4 জনের রাহা খরচ কুলাইবে না। রামরতন বলিলেন, কাল সকালে উঠেই পোস্ট অফিসে গিয়ে 25 টাকা টেলিগ্রাফ মানি অর্ডারে পাঠিয়ে দাও। কুলদা বলিল, পাঠাতেও 5 শিকে খরচ, তারপর উপায়? রামরতন ঊর্ধ্ব দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। পরদিন বেলা 9টার সময় কুলদা টাকা টেলিগ্রাফ করিয়া পোস্ট অফিস হইতে ফিরিয়া দেখিল মাতুল তক্তপোষে বসিয়া এক মনে কি লিখিতেছেন। কাছে গিয়া দেখিল অদ্যকার বিজ্ঞাপনের জন্য হ্যান্ডবিল রচনায় তিনি ব্যস্ত। লেখা শেষ হইলে কাগজগুলি ভাগিনেওকে দিয়া রামরতন কহিলেন, ছাপাখানায় যাও, তুমি বসে থেকে কম্পোজ করিয়ে 2000 ছাপতে অর্ডার দিয়ে এসো, যেন 2টোর মধ্যে পাই। কুলদা কাগজখানি পড়িতে পড়িতে বলিল, কিন্তু আজ তাদের গোটা 10 টাকা দেব বলে রেখেছিলাম যে, ছাপতে আবার গোলমাল না করে। রামরতন বলিলেন, তাদের বলো কাল সকালে তাদের সমস্ত বাকি টাকা চুকিয়ে দেব, পয়সা বাকি রাখব না। কুলদা পুনরায় হ্যান্ডবিলের খসড়াখানির প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল, এটা লিখে তো দিলেন, কিন্তু কি রকম হবে কিছু যে বুঝতে পারছি নে, শেষকালে একটা ধাসটা মনে হয়। রামরতন রাগিয়া বলিলেন, তুমি ছাপিয়েই আনো না, কিরকম হবে না হবে সে তখন জানতে পারবে, যাও দেরি করো না। কুলদা চিন্তিত মুখে প্রস্থান করিল। তাহার চিন্তার কারণ এই যে হ্যান্ডবিলে অদ্য শেষতম, নিতান্তই শেষতম রজনীতে যে নূতন ম্যাজিক দেখাইবার কথা ঘোষণা করা হইতেছে, তাহা শুধু দর্শক মণ্ডলীর নহে, কুলদার পর্যন্ত অশ্রুতপূর্ব। মাতুল এ ম্যাজিক এতাবৎকাল কোথাও দেখান নাই। এমনকি তিনি প্রসঙ্গক্রমেও কখনো এ ম্যাজিকের উল্লেখ করেন নাই। অপর কোনো ম্যাজিকওয়ালা যে ইহা দেখাইতে পারে তাহা পর্যন্ত কস্মিনকালেও শুনে নাই। সে ভাবিতে লাগিল, মাতুল এরূপ বিজ্ঞাপন কেন দিতেছেন। গতকল্য সারা রাত্রি তিনি ঘুমান নাই, খালি ছটফট করিয়াছেন এবং মাঝে মাঝে উঠিয়া
আলো জ্বালিয়া তামাক খাইয়াছেন। দুশ্চিন্তায় তাহার মাথা খারাপ হইয়া গেল নাকি কুলদা কিছুই বুঝিতে পারিল না। এইরূপ বিজ্ঞাপন দিয়া লোক জড়ো করিয়া শেষে ফাঁকি দিলে অদৃষ্টে কি আছে বলা যায় না। রংপুরের ছাত্রগণ যেরূপ দুর্দান্ত প্রহার পর্যন্ত করিতে পারে। যাহা হোক, মাতুলের হুকুম কুলদা তামিল করিতে গেল। প্রেসের ম্যানেজারবাবু তখনও আসেন নাই। কম্পোজিটরগণ বিজ্ঞাপনের কপি পড়িয়া কুলদাকে আসিয়া ঘিরিয়া দাঁড়াইল এবং জিজ্ঞাসা করিতে লাগিল, হ্যাঁ মশাই, এ কি সত্যি? কুলদা গম্ভীরভাবে বলিল, সত্যি অবশ্য নয়, ইন্দ্রজাল। সে আপনাদের ইন্দ্রজালেই হোক, চন্দ্রজাল হোক, এতে যা সব লেখা আছে আমরা তা চোখে দেখতে পাব তো? নিশ্চয় পাবেন। তবে মশাই, আজকে আমাদের পাস দিতে হচ্ছে। আমরা তিনজন কম্পোজিটর, জমাদার আর ম্যানেজারবাবুও যেতে চাইবেন নিশ্চয়। এই 5 জনের পাস লিখে দিয়ে যান। তা দিচ্ছি, কিন্তু হ্যান্ডবিলগুলি দুটোর মধ্যে চাই। দুটো কি বলছেন? একটার মধ্যেই ছাপা হ্যান্ডবিল আপনাদের বাসায় আমরা পৌঁছে দেব। পাসখানা লিখুন। শেষ রজনী, শেষ রজনী, অদ্য নিতান্তই শেষ রজনী। বিপরীত ব্যাপার, লোমহর্ষণ কাণ্ড। অদ্য সর্বজন সমক্ষে প্রফেসর বসু একটা জীবন্ত মানুষ ধরিয়া ভক্ষণ করিবেন, আবার ইন্দ্রজাল প্রভাবে সর্বসমক্ষে তাহাকে পুনরুজ্জীবিত করিয়া দিবেন, ইত্যাদি। আহারাদি করিয়া কুলদা বিজ্ঞাপন লইয়া গাড়িতে বাহির হইল। রামরতন বাজনাওয়ালাদের বলিয়া দিলেন, আজ তোরা খুব জোরে জোরে বাজাবি। কাল আমরা চলে যাব, তোদের ভালো করে বকশিস দিয়ে যাব। বেলা 2টা হইতে বিকাল 5টা অবধি শহরময় বিজ্ঞাপনটি রাশি রাশি বিতরিত হইল। ইহা পাঠ করিয়া শহরময় একটা হৈ হৈ ব্যাপার পড়িয়া গেল। অন্য দিনের ন্যায় অদ্যও সন্ধ্যা 7:30টায় খেলা আরম্ভ। কিন্তু 6টার সময় রামরতন বাসায় বসিয়া সংবাদ পাইলেন, টাউন হলের মাঠে ইতিমধ্যেই লোক জমিতে শুরু হইয়াছে। ভাগিনেওকে বলিলেন, ঠাকুরকে বল চটপট তৈরি হয়ে নিক, রান্না যদি কিছু বাকি থাকে নামিয়ে রাখুক, ফিরে এসে তখন হবে। খেলার সময় টিকিট বিক্রয়ের ভার এই ব্রাহ্মণ ঠাকুরের উপর। হরিদাস ও কুলদা গেটে বসিয়া থাকে, টিকিট লইয়া শ্রেণী অনুসারে দর্শকগণকে স্থান নির্দেশ করিয়া দেয়। রামরতন হরিদাসকে বলিলেন, আমাদের ফার্স্ট ক্লাস 2 টাকার টিকিট 1 সারি চেয়ার তো? আজ্ঞে হ্যাঁ। আর 1 টাকার সেকেন্ড ক্লাস 3 সারি? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, দড়ি খুলে এই 4 সারি আজ ফার্স্ট ক্লাস বানিয়ে দিও। বাকি অর্ধেকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। ও ক্লাসে 2-3 সারি বেঞ্চি রেখো মাত্র। কুলদা বলিল, তাতে 4 আনার টিকিট বড্ড কমে যাবে যে। রামরতন বলিলেন, তা যাক, গুনতি মতন টিকিট নিয়ে বসবে। 1 ক্লাসের টিকিট ফুরিয়ে গেলেই তার উঁচু ক্লাসের টিকিট বেচবে। তাড়াতাড়ি প্রস্তুত হইয়া জিনিসপত্র ও লোকজন সহ রামরতন রওনা হইলেন। টাউন হলে পৌঁছিয়া দেখিলেন প্রাপ্ত সংবাদ মিথ্যা নহে। মাঠে বিস্তর লোক টিকিটের জন্য অপেক্ষা করিয়া দাঁড়াইয়া আছে। বামুন ঠাকুর দ্বারের কাছে গিয়া টিকিট বিক্রয় করিতে বসিল। কুলদা ও হরিদাস গেটে বসিল। রামরতন স্টেজের উপর পর্দার আড়ালে ম্যাজিকের সরঞ্জামগুলি গুছাইতে প্রবৃত্ত হইলেন। 7:30টার সময় পর্দা উঠিলে রামরতন দেখিলেন হল একেবারে কানায় কানায় পূর্ণ। প্রথম শ্রেণীর 2 টাকা মূল্যের সমস্ত চেয়ার বিক্রয় হইয়া গিয়াছে। স্বয়ং পুলিশ সাহেব সস্ত্রীক প্রথম সারির মধ্যস্থলে উপবিষ্ট। অপরাপর শ্রেণীর সমস্ত আসনই পূর্ণ। উভয় পার্শ্বের দেওয়ালের নিকট বিস্তর লোক দণ্ডায়মান। স্টেজ হইতেই রামরতন ঝুঁকিয়া পুলিশ সাহেব ও তদীয় মেমকে ভক্তি ভরে সেলাম করিলেন। খেলা আরম্ভ হইল। প্রথমে তাসের কৌতুক। স্টেজ হইতে নামিয়া
প্রথম সারির দর্শকগণের সমক্ষে ঘুরিয়া ঘুরিয়া রামরতন তাস ক্রীড়া দেখাইতে লাগিলেন। তাহার পর ভৌতিক ফুলগাছ জন্মানো, দর্শকের ঘড়ি লইয়া চূর্ণীকরণ এবং অবশেষে তাহা অক্ষত অবস্থায় প্রত্যার্পণ, ছড়ির মধ্যে অঙ্গুরীয় প্রবেশ, কুলদাচরণকে হিপনোটাইজ করিয়া এবং তাহার চোখ বাঁধিয়া তাহার কর্তৃক দর্শক লিখিত প্রশ্নের যথাযথ উত্তর প্রদান ইত্যাদি মামুলি খেলাগুলি শেষ হইতে প্রায় 9টা বাজিল। অবশেষে রামরতন বলিলেন, ভদ্র মহোদয়গণ, এবার আমি একটা নূতন খেলা আপনাদিগকে প্রদর্শন করিব। সেটি জীবন্ত মনুষ্য ভক্ষণ। ইহা অত্যন্ত আশ্চর্য ব্যাপার। ঔরঙ্গজেব বাদশাহের আমলে জনৈক মুসলমান ফকির কর্তৃক ইহা প্রথম প্রদর্শিত হয়। এই অত্যদ্ভুত ক্রীড়াটি ভারতীয় প্রতিভারই অক্ষয় কীর্তি। পাশ্চাত্য জাদুকরগণ ইহা অবগত নহে, ইহা সম্পূর্ণ ভারতীয়। আমি বহু সাধনায় গুরুর নিকট ইহা শিক্ষা করিয়াছি। একটি মনুষ্যকে আপনাদের সমক্ষে ক্রমে ক্রমে আমি সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলিব এবং অবশেষে উহাকে অক্ষত দেহে আপনাদের নিকট উপস্থিত করিব। দর্শকগণের মধ্যে কে ভক্ষিত হইতে ইচ্ছা করেন, অনুগ্রহ করিয়া এখানে আসুন। রামরতন দর্শকমণ্ডলীর উপর তাহার সপ্রতীক্ষ দৃষ্টি স্থাপন করিয়া দাঁড়াইয়া রহিলেন। সভা মধ্য হইতে একটা গুঞ্জনধ্বনি উত্থিত হইল। 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 3 মিনিট গেল, কিন্তু ভক্ষিত হইবার জন্য কেহ অগ্রসর হইল না। রামরতন তখন বলিলেন, মহাশয়গণ, আপনারা কি ভয় পাইতেছেন? ভয়ের কোনো কারণ নেই। আমি মনুষ্যটিকে আহার করিয়া আবার তাহাকে বাঁচাইয়া দিব। আপনারা তখন সকলেই দেখিবেন তাহার দেহে কোনো আঘাতের চিহ্ন মাত্রও নাই। কে আসিবেন? আসুন। রামরতন পূর্ণ 2 মিনিট কাল অপেক্ষা করিলেন। সভাস্থলে বহু লোকের চাপা গলায় কথা ও চাপা হাসির শব্দ শ্রুত হইল, কিন্তু কেহই খাদিত হইতে আগ্রহ দেখাইল না। অবশেষে রামরতন বলিলেন, আপনারা কি ভয় করিতেছেন যে পাছে আমি তাহাকে বাঁচাইয়া দিতে সমর্থ না হই? সে আশঙ্কা করিবেন না মহাশয়গণ, ইহা নির্দোষ আমোদ মাত্র। আমি যদি খাইয়া আবার বাঁচাইয়া দিতে না পারি, তাহা হইলে তো আমি খুনি, খুনের দায়ে পড়িব। স্বয়ং ধর্মাবতার পুলিশ সাহেব বাহাদুর, পুলিশের বড় ইন্সপেক্টর বাবু, স্থানীয় হাকিমগণের মধ্যে অনেকেই আজ দয়া করিয়া এখানে পদধূলি দিয়াছেন দেখিতেছি। যদি আমি মানুষটিকে আবার বাঁচাইয়া দিতে না পারি, তবে ইহারা আমাকে ধরিয়া লইয়া গিয়া ফাঁসি দিবেন সন্দেহ নাই। কিন্তু তাহা ঘটিবে না। কোনো ভয় নাই। কে আসিবেন? আসুন। 3য় শ্রেণীর একখানি বেঞ্চিতে কয়েকজন ছাত্র বসিয়া গোলমাল ও হাসি তামাশা করিতেছিল। তাহারা ঠেলিয়া এক বালককে উঠাইয়া দিল। সে উঠিয়া স্টেজের দিকে অগ্রসর হইবা মাত্র সমস্ত দর্শক তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া রহিল। বালক ক্রমে স্টেজের পাদদেশে গিয়া দণ্ডায়মান হইল। রামরতন বলিলেন, উঠে এসো বাবা, উঠে এসো, কোনো ভয় নেই তোমার। বালকের বয়স 15 কিংবা 16 বর্ষ মাত্র। রংপুর টেকনিক্যাল স্কুলে পড়ে। সাহসী বলিয়া সহপাঠী মহলে তাহার খ্যাতি আছে, কিন্তু স্টেজের উপর উঠিতে তাহার পা দুটি কাঁপিতে লাগিল। রামরতন বালককে তাহার গাত্রবস্ত্র খুলিয়া ফেলিতে বলিলেন। দেহের ঊর্ধ্বভাগ নগ্ন করিয়া বালক দাঁড়াইল। ভয়ে তাহার বুকটি দূর দূর করিতেছে, মুখখানি ম্লান হইয়া গিয়াছে। রামরতন দর্শকগণের প্রতি চাহিয়া বলিলেন, দেখুন ভদ্র মহোদয়গণ, আমি এই বালককে ভক্ষণ করি। বালকের দিকে চাহিয়া মাথা হেলাইয়া বলিতে লাগিলেন,
বাহ বাহ, খাসা নধর দেহ, অনেক দিন মানুষ খায়নি, কচি মাংস বেশ লাগবে খেতে, বলিয়া জিহবা বাহির করিয়া তদ্দ্বারা নিজ ওষ্ঠযুগল সিক্ত করিতে লাগিলেন। হলভরা সমস্ত লোক একেবারে নিস্তব্ধ, একটি সূচ পড়িলে তাহার শব্দটুকু শোনা যায়। বালকের একবার ইচ্ছা হইল সরিয়া পড়ে, কিন্তু লোকলজ্জায় সে তাহা করিতে পারিল না। উভয় চক্ষু মুদ্রিত করিয়া কোনো মতে খাড়া হইয়া দাঁড়াইয়া রহিল। রামরতন সহসা বালকের স্কন্ধ পড়ি সজোরে এক কামড় বসাইয়া দিলেন। বাপরে, মারে, হু হু হু। বালকের এই আর্তচিৎকারে সেই গভীর নিস্তব্ধতা ভঙ্গ হইল। দর্শকগণের মধ্যে কয়েকজন দাঁড়াইয়া উঠিয়া ক্রুদ্ধস্বরে বলিল, ও কি মশাই, ওকে কামড়ালেন কেন? রামরতন বলিলেন, কামড়াবো না তো খাবো কি করে মশাই? অত বড় মানুষটা তো গপ করে গিলে খেতে পারি নে, একটু একটু করে আমায় খেতে হবে তো, সমস্তটা খাবো, খেয়ে ইন্দ্রজালের জোরে আবার বাঁচিয়ে দেব। ইহা শ্রবণ মাত্র বালক স্টেজ হইতে এক লম্ফ দিয়া খোলা দরজায় দণ্ডায়মান প্রহরীকে ঠেলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। হলের ভিতর তখন মহা গণ্ডগোল আরম্ভ হইল। কেহ কেহ উচ্চস্বরে চিৎকার করিতে লাগিল, এ কি জোচ্চুরি নাকি মশাই? ইন্দ্রজালের প্রভাবে খাবেন তো কামড় দিলেন কেন? সব বুঝি ফাঁকি। রামরতন দেখিলেন হলের অধিকাংশ লোকই অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়াছে। কেবল পুলিশ সাহেব ও তাহার মেম মৃদু মৃদু হাসিতেছেন। রামরতন কহিলেন, কেন মশাই, ফাঁকিটা আমি কি দিলাম? বিজ্ঞাপন পড়ে দেখুন, ইন্দ্রজালের প্রভাবে খাবো বলিনি, ইন্দ্রজাল প্রভাবে বাঁচিয়ে দেব বলেছি। আগে খায় তবে তো বাঁচাবো। যার ইচ্ছে হয় আসুন না, বিজ্ঞাপনে যে খেলা দেখাবো বলেছি তাই দেখাচ্ছি। দর্শকগণ উত্তেজিত স্বরে বলিতে লাগিল, থাক থাক, ঢের হয়েছে, আর খেলা দেখাতে হবে না, আমরা তোমায় কিরকম খেলা দেখাই তা দেখো। হল থেকে বেরোও দিকিন একবার, জোচ্চোর কাহেকা। রামরতন ক্রন্দনের মতো স্বরে বলিয়া উঠিলেন, অ্যাঁ অ্যাঁ, তোমরা আমায় মারবে নাকি? কেন, আমি কি দোষ করেছি? জোর হস্তে পুলিশ সাহেবের পানে চাহিয়া, দোহাই গভর্নমেন্টের, দোহাই ইংরেজ বাহাদুরের, আমি নির্দোষী, তোমরা আমার হ্যান্ডবিল পড়ে দেখো আমি কি জোচ্চুরি করেছি। পুলিশ সাহেব তাহার মেমকে হাসিতে হাসিতে কি বলিতেছিলেন। রামরতনের ক্রন্দন ও দোহাই শুনিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, এ বুড়া, তুমি ভয় করিও না, কেহ তোমায় মারিতে পারিবে না। পশ্চাৎ ফিরিয়া বলিলেন, বাবুলোক, তোমরা সব চুপচাপ আপন আপন গৃহে গমন করো, বেআইন জনতা করিলে গ্রেপ্তার হইবে। অতঃপর দর্শকগণ গজগজ করিতে করিতে উঠিয়া বাহির হইতে লাগিল। পুলিশ সাহেব চুরুট মুখে করিয়া তথায় নীরবে দাঁড়াইয়া রহিলেন। হল খালি হইয়া গেলে রামরতন স্টেজ হইতে নামিয়া পুলিশ সাহেব ও তাঁর মেমকে দুই দীর্ঘ সেলাম করিয়া করজোরে বলিলেন, আজ হুজুর ছিলেন বলেই অধীনের প্রাণ বাঁচল। আমাকে বাড়ি পৌঁছে দেবার জন্যে যদি দয়া করে দুজন কনস্টেবল হুকুম করে দেন তবে ভালো হয়, কি জানি রাস্তায় যদি। পুলিশ সাহেব রামরতনের স্কন্ধে মৃদু মৃদু করাঘাত করিয়া হাসিতে হাসিতে কহিলেন, তুমি বড় শয়তান আছো, এ ডাউনরাইট স্কাউন্ড্রেল। পুলিশের উপযুক্ত লোক, তোমার বয়স কম হইলে আমি তোমায় পুলিশে দারোগা কার্য দিত। এখন গৃহে যাও, কল্লপ্রাটেই তুমি রংপুর পরিত্যাগ করিয়া যাইবে। মেম সাহেবও হাসিতেছিলেন। পুলিশ সাহেবের হুকুম অনুসারে তথায় উপস্থিত দুইজন কনস্টেবল রামরতনকে বাসায় পৌঁছাইয়া দিল। পরদিন পাওনাদারগণের প্রাপ্য নিঃশেষে চুকাইয়া দিয়া
বাকি টাকার রাশি পুটলি বাঁধিয়া লইয়া রামরতন রংপুরের মায়া পরিত্যাগ করিলেন। গৃহে পৌঁছিয়া দেখিলেন ঈশ্বর কৃপায় মেয়েটির পীড়ার অনেকটা উপশম হইয়াছে।